বাবা আজকে পরে কথা যাচ্ছি আমরা এই যে এর পাশাপাশি কথা বন্ধ কর। হ্যাঁ প্রশ্ন জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। আবার বল। জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। আচ্ছা তুই বলতে থাক বাবা। প্রজাতির মধ্যে যদি ভিন্নতা না আসে তাহলে কিন্তু জিনগত ভিন্নতা তৈরি হবে না, পরোক্ষ হবে। আচ্ছা দেখো তো পৃথিবীতে যদি প্রজাতি আলাদা না থাকতো তাহলে তাদের মধ্যে জিনের আদান প্রদান হতো না, সংকরায়ন হইতো না, সংকরণ না হলে হাইব্রিড জাত তৈরি হবে না, আর হাইব্রিড জাতগুলো যদি তৈরি না হয় তাহলে জিনগত বৈচিত্র্যতা প্রকট হবে না। বুঝছো কি কথা? আবার ভিন্ন ভিন্ন প্রজাতি আছে বিধায় এক এক প্রজাতি এক এক অঞ্চলে বাস করবে, সেই অঞ্চলে অভিযোজনের জন্য বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা তৈরি করবে। তাহলে সবার মূলে কিন্তু প্রজাতিগত বৈচিত্র্যতা, সেই জন্য কথা হচ্ছে। কোন প্রজাতির জিনগত বৈচিত্র্য বেশি হলে অভিযোজন ক্ষমতা বেশি থাকে। অবশ্যই তুই দেখেন তো আমরা কৃষিতে করেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় বিধান অমুক তৈরি করা হয়েছে, তার মধ্যে জিন ঢুকানো হয়েছে, খরা সহিষ্ণু জাত তৈরি করা যাইছে, লবণাক্ত সহিষ্ণু জাত তৈরি করা হয়েছে। বাট যার ভিতরে ওই জিন নাই তাহলে সে লবণাক্ত সহ্য করতে পারে নাই, তাহলে জিনের আধিক্য বাড়ছে, তার অভিযোজন ক্ষমতা বেড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। এরপরে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি মনোযোগী হন। প্রথম হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তি করে প্রাণী শ্রেণীবিন্যাস করা যায়। আমি একটু করে পড়বো, একটু করে ধরবো। প্রথম কথা দেহের আকার কোনের মাও পাবে, এই আঁকা নাই যেটা আজকে আমি 14 বছর আছে আতাইলে লিপস্টিক মার্কারে বলে যাচ্ছি। দেহের আকার অনুযায়ী প্রাণীগুলো দুই প্রকার বাবা, একটা আঙ্গিকৃত প্রাণী আর একটা বড় প্রাণী। বন্ধুদের বেঞ্চের মনোযোগ নাই আমার সাথে। তাহলে বলছিলাম প্রাণীগুলো দুই প্রকার, একটা আঙ্গিকৃত আর একটা বৃহৎ আকৃতির। এটা কি ধারণা পারে বলতো যে সমস্ত প্রাণীকে খালি চোখে দেখা যায় না, প্রাণী বলা হয়, আর যেগুলা দেখা যাবে উদাহরণের দরকার নেই। সংগঠন ক্রমমাত্রা খুব ইম্পর্টেন্ট, মিত্র মনোযোগী হয় বাবা। 12 বছর সত্যি আমি তো সরাসরি বললাম, জানি মন খারাপ করে লাভ নেই, তুই আমার স্টুডেন্ট, তোকে আমার বিষয়টা সিরিয়াসলি মাথায় দিতে হবে। আর মিশ্রিস না, নট অনলি আমার প্রাইভেট, সব প্রাইভেটে কথা হচ্ছে। এবং যদি ভাবিস যে আমি উদাসীন হয়ে থেকেও আমি এই চেষ্টা তো ভালো করবো, তাহলে ভুল ধারণা কিন্তু কথা হচ্ছে, সিরিয়াস হতে হবে। আমি বলছি সংগঠন মাত্রা খুব ইম্পর্টেন্ট তথ্য। বলছে সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে জীবগুলোকে মোটামুটি এরা 4 ভাগে ভাগ করছে। সংগঠন ক্রমমাত্রা আমরা বলছি সংগঠন মাত্রা মানে কোনটা দিয়ে কি গঠিত হবে, কোষ দিয়ে কখন কি অঙ্গ হবে, মানে টিস্যু হবে, টিস্যু দিয়ে কার অঙ্গ তৈরি হবে, অঙ্গ দিয়ে কার তন্ত্র হচ্ছে। সবগুলা প্রাণীর কিন্তু তন্ত্র নাই, সবগুলা প্রাণীর অঙ্গ নাই, সেটা কোষ দিয়া কার কোনটা গঠিত হয়েছে তার উপর ভিত্তি করে প্রাণীবিদদেরকে 4 ভাগে ভাগ করছে। প্রথম কথা কোষীয় মাত্রা প্রাণী বা আমাদের বইবার আমরা ক্লাস 8-এ যখন পরিক্রিয়া কর্ম নিয়ে পড়ি তখন প্রথম বৈশিষ্ট্য ছিল এরা সরলতম বহুকোষী প্রাণী। মনে পড়ে কথাটা? প্রথম বৈশিষ্ট্য ছিল এটা যে এরা সরলতম বহুকোষী প্রাণী। দেখ সরলতম কেন বলছে, আমরা নিজেকে যদি কল্পনা করি আমাদের কোষ আছে, কোষগুলো নিয়ে টিস্যু হয়েছে, টিস্যু নিয়ে অঙ্গ, অঙ্গ নিয়ে তন্ত্র, তন্ত্র নিয়ে আমি, এবং আমার দেহের মধ্যে কত হিংসা হিংসি, শ্বসনতন্ত্রের কাজ রেশনতন্ত্র করে দেয় না, তাই না? দেখা পরিপাকতন্ত্রের কাজ ধারণতন্ত্র নাক গলায় না, কত হিংসা হিংসি, যার যার কাজ তাই। কিন্তু যারা পরিক্রিয়া পর্বের প্রাণী ওদের দেহে শুধুই কোষ আছে, কোষ নিয়ে কোনো টিস্যু হয় নাই, টিস্যু নিয়ে অঙ্গ তো তাদের হবাই নাই, যেহেতু টিস্যুই নাই আর অঙ্গই নেই, তন্ত্রগুলি কেমনে হতে পারবে। সো এদের যে কোষগুলো আছে এই কোষগুলো আলাদা আলাদা কাজ করে। তুই যদি এরপরে মিসদেশ ও কারণ আমি ব্যস্ত তার মানে পরিক্রিয়া পর্বের প্রাণীরা কোষীয় সংগঠন মাত্রা প্রাণী, তারপর এদের শুধুই কোষ আছে, কোনো টিস্যু অঙ্গ থাকবে না। তাহলে কথাটা কিভাবে বলি, একটা কোষ একটা কাজ করবে না স্যার, একটা কথা হচ্ছে এই কোষগুলা দেখো কোষগুলো সম্মিলিত ভাবে কাজ করে। আবার বল, হ্যাঁ দেখ একটা কথা, সম্মিলিত ভাবে কাজ করলেও এরা
একত্রিত টিস্যু হয় না। যেমন পরিফেরা পর্বে যে প্রাণীগুলা, এদের পরিপাকের জন্য কি আলাদা কোনো কোষ থাকবে? পুরো দেহটাই পরিপাকের কাজ করতেছে, তাহলে সবগুলো কোষ পরিপাকের কাজ করতেছে। কিন্তু টিস্যু কখন হবে? যখন উৎপত্তি, গঠন, কাজ একই রকমের, গঠন কোনো সব ভিন্ন হয়, উৎপত্তি ও কাজ একই হবে। কারণ হচ্ছে এর পরের ধাপে আমরা দেখবো এরা সবার সাথে সঙ্গবদ্ধ হয়, এক টিস্যুর ন্যায় আচরণ করে। এরকম মেলাগুলো টিস্যু থাকবে, পুরো জীবটার একটা টিস্যু হতে পারে না। আর এদের টিস্যু হলে পুরো জীবটার ভিতরে যতগুলো কোষ, পুরোটা মিলে একটাই তাহলে টিস্যু গঠন হতো। সেটা তো হওয়ার সুযোগ নাই। একটা জীবে যতগুলো কোষ আছে সবগুলো মিলে একটা টিস্যু হবে। টিস্যু হলে কিছু কোষ একসাথে একটা টিস্যু, আর কিছু কোষ একসাথে একটা টিস্যু, এরকম কি সুযোগ আছে? আর নাই। ওই জন্য বলা হচ্ছে তাহলে যে সমস্ত প্রাণী দেহে অসংখ্য কোষ থাকে, তবে তারা কখনোই পরস্পরের সাথে যুক্ত হয়ে টিস্যু, অঙ্গ বা তন্ত্র গঠন করে না, তাদেরকে কোষীয় সংগঠন মাত্রা প্রাণী বলে। কথা আবার বলি, যে সমস্ত প্রাণীর দেহে কি থাকে? অসংখ্য কোষ আছে, তবে কখনোই কোষগুলো কি হয় না? পরস্পরের সাথে যুক্ত হয়ে টিস্যু, অঙ্গ বা তন্ত্র গঠন করে না, তাকে কি বলা হয়? কোষীয় মাত্রা প্রাণী। এবং সেই ভিত্তিতে এই কয়েকদিনের মধ্যে আজকে বোধহয় আসবে থাকবে, 3 নম্বর থাকতে হবে না, তাই না? কথা 3 নম্বর থাকবে। যে আমি পার্টটা সিলেক্ট করতেছি, সেটা মিস দিচ্ছে, ওই একটা রিমান্ডে নেবো, তাদের অভিভাবকদের সাথে কথা বলবো। সত্যি আমার পাকা নিয়ে করছি, বিশেষ করে তোদের কাছে। হ্যাঁ, আমি আবার বলছি, কোষীয় সংগঠন প্রাণী তাদের কেটা পরিফেরা বাকি কি কোষীয় সংগঠন প্রাণী? এরপরে বলছে টিস্যু অঙ্গমাত্রা প্রাণী। আচ্ছা বল না একটা কথা, কোথায়? ও সরি, কোষ টিস্যু আগে, তাই তো আগে তো টিস্যু অঙ্গমাত্রা না। এতক্ষণ কি ছিল? কোষ ছিল শুধু। এখন এই লেভেলের যারা প্রাণী, তাদের কোষগুলো নিয়ে কি হবে? তার মানে সংজ্ঞাটা আমার রেডি। যে সমস্ত প্রাণীর দেহে অবস্থিত কোষগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? থাকবে কোষ। কোষ নিয়ে কি হবে? সংজ্ঞাটা আবার বলছি, যে সমস্ত প্রাণীর দেহে অবস্থিত কোষগুলো কি করে? পরস্পরের সাথে যুক্ত হয়ে টিস্যু গঠন করে। আর টিস্যু হলে তো একই কাজ সম্পন্ন করবে, তাই না? তখন এই প্রাণীগুলোকে কি বলা হয়? কোষ টিস্যু মাত্রার প্রাণী বলা হয়। যেমন আমরা নিডেরিয়ার কথা বলেছি, যদিও আমরা কোষিকা বলি, অঙ্গ বলি, তার একটা হাইপোস্টম বলি, আলাদা একটা অঙ্গ বলি, সিলেন্ট্রন বলি, আসলে এর সুগঠিত কোনো অঙ্গ নয়, আমাদের মতো স্পেশাল কোনো আলাদা অঙ্গ নয়। হ্যাঁ, জাস্ট এদের মধ্যে কাজের ভাগ করা আছে, কাজের ভাগ করা আছে। আমরা যখন হাইড্রা আমরা দেখবো, হাইড্রার ওখানে আমরা করেছি, হাইড্রার ওখানে কিন্তু আছে কোষভিত্তিক শ্রমবন্টন, আছে না? অঙ্গ ভিত্তিক কিন্তু নাই, আছে কি? কেন আছে? কোষ। এই কোষগুলোর মধ্যে কিছু কোষ একসাথে হয়, হ্যাঁ, যারা টিস্যু গঠন করে। যাই হোক, এরপরে দেখ আবার বল। হ্যাঁ হ্যাঁ, আছে তো। কোষ টিস্যু মানে কি? কোষ থাকবে, কোষগুলোর মধ্যে কিছু কোষ পরস্পরের সাথে যুক্ত হয়ে সর্বোচ্চ টিস্যু গঠন করতে পারবে। তুই দেখতে একটা কথা, পরিপাকের কাজ যে ইয়াগুলা করে, আলাদাভাবে কোষের কাজ দিল, সংঘবদ্ধভাবে কি পরিপাকের কাজ করতেছে অনেকগুলো কোষ, পুষ্টি কোষ, তাই না? তাদের মধ্যে আছে গ্রন্থি কোষ, প্লাজেলীয় কোষ, তো ওটা মিলে পুষ্টি কোষ বলছে। দেখা যাবে তাহলে এদের একাধিক কোষ হলেও সংঘবদ্ধভাবে কাজ উদ্দেশ্য এক, তাই আমরা ওদেরকে তখন টিস্যু তাই থাকবে কোষ। কোষ নিয়ে কি হবে? টিস্যু হবে। এরপরে একইভাবে টিস্যু অঙ্গ, তাহলে কি থাকবে? টিস্যু থাকবে। টিস্যু নিয়ে কি হবে? অঙ্গ। তাহলে যে সমস্ত প্রাণীর দেহে টিস্যুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কি থাকবে? কোনো অঙ্গ গঠন করবে, তাকে টিস্যু অঙ্গ। তাহলে অঙ্গতন্ত্র কি হবে? যে সমস্ত প্রাণীর অঙ্গগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে তন্ত্র গঠন করবে, একটার সাথে আরেকটা রিলেটেড, তাই না? হ্যাঁ, এখানে তাহলে আমরা মনে রাখবো কোষীয় মাত্রা প্রাণী কারা? পরিফেরা। কোষ টিস্যু মাত্রা প্রাণী কারা? টিস্যু অঙ্গের কারণে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী পাইছিস। আর অঙ্গতন্ত্র প্লাটিহেলমিনথেসের পর থেকে এ বলছে হয়ে গেল। হ্যাঁ, বাকিগুলো পাইছিস কে? প্লাটিহেলমিনথেসের পর থেকে বাকি সবাই এরা অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী।
বলেনি বোধ হয় কিছু এগুলো। অধিকাংশ পর্বে হ্যাঁ, এই অধিকাংশ ধরনের পরে বলছে, বেশিরভাগ পরে এগুলো তা। বাবা এলে কি সংজ্ঞা নিজের মতো করে বলতে পারবো না এখন? এরপরে হচ্ছে জীবন পদ্ধতি, এটা আসবে না জীবনও সংগঠন মাত্রা কিন্তু ইম্পর্টেন্ট আসে, বিশেষ করে এমসিকিউ উদাহরণ আছে কোন পর্বের প্রাণী, কোন সংগঠন মাত্রা প্রাণী, কথা বলছো? উদাহরণ দেবে। জীবন পদ্ধতি দুই প্রকার বলছে, মুক্তজীবী আর পরজীবী। আমরা তো নাম শুনে বলছি, যে সমস্ত প্রাণী স্বাধীনভাবে বিচরণ করতে পারে, পরিবেশে স্বাধীনভাবে বিচরণ করা হয় মুক্তজীবী। আর যে সমস্ত জীব অন্য কোনো জীবদেহের ভেতরে অথবা বাহিরে বাস করে আর খাদ্যের জন্য আশ্রয়দাতা জীবের উপর নির্ভর করে, তাকে কি বলা হয়? পরজীবী। মধ্যে আমরা এর আগে জানি নেমাটোডা, টাইনাগোডা, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস, এগুলো বেশিরভাগগুলাই পরজীবী বলা হচ্ছে। এখানে দিচ্ছে যেমন যকৃৎ কৃমি, যকৃৎ কৃমি কি থাকে? প্লাটিহেলমিনথেসের অন্তর্ভুক্ত না? প্লাটিনা, হ্যাঁ ঠিক আছে। নিডারিয়া না? 4 নাম্বারটা স্যার, 4 নাম্বারটা যকৃৎ কৃমি, নিডারিয়া না প্লাটিহেলমিনথেস? গোল কৃমি তো হলো নেমাটোডা, গোল কৃমি নেমাটোডা। হ্যাঁ ঠিক আছে, গোল কৃমি নেমাটোডা। বুঝিস না কথাটা? এই সাসরা স্যার এগুলা আমরা আপনি এগুলা কবে বরাবর ক্লাসে গেলে বুঝছেন না স্যার? আপনি বলে আসছেন পরীক্ষা পর্বগুলো পড়ে আসছেন স্যার, এই তো করে নেই। আর এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। তবে এইটা স্পষ্ট উল্লেখ করা ছিল, প্লাটিহেলমিনথেস, প্লাটি মানে চ্যাপ্টা, চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। আর এদের উদাহরণ ছিল ফিতা কৃমি, যকৃৎ কৃমি। আর নেমাটোডা পর্বের উদাহরণ ছিল গোল কৃমি আর সুতা কৃমির মতো না কিছু একটা। যাই হোক, আমার সাথে তাহলে জীবন পদ্ধতি অনুযায়ী প্রাণীগুলোকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। কি কি? এক মুক্তজীবী আর পরজীবী। আর পরজীবী। মুক্তজীবী কারা? যারা স্বাধীনভাবে বিচরণ করতে পারে আর পরজীবী খাদ্যের জন্য আশ্রয়দাতার উপর নির্ভর বা বাইরে বসবাস করবে, পুষ্টির জন্য আশ্রয়দাতার জীবের উপর নির্ভর করে। সকালে উকুন। হ্যাঁ, যেমন বলতেছে ওটা হবে অবশ্যই। এরপরে ক্লিভেজ, খুব ইম্পর্টেন্ট তথ্য একটা। দেখ, যেটা জরুরি জানা আমি কিন্তু বলে দিচ্ছি, কোনটা কোনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লিভেজ টপিকটা আমাদের খুবই জরুরি জানা দরকার। এখন কথা কেরে ক্লিভেজ কি? আমরা বলবো যে প্রক্রিয়ায় জাইগোট বিভাজিত হয়, যে প্রক্রিয়ায় জাইগোট বিভাজিত হয় তাকে কি বলে? আগে অধ্যায় করছি, তাহলে জাইগোটের বিভাজনকে কি বলা হয়? আমরা ওই জায়গায় বলেছি যে কুসুমের অবস্থানের উপর ভিত্তি করে জাইগোটে কয়টা মেরু থাকে? একটা অ্যানিমেল পোল, অ্যানিমেল পোলে কে থাকে? বাকিরা এরা ভুল করেও তো বলার চেষ্টা করছে, বাকিদের এনার সজাগ হওয়া দরকার। তাই না? আমি 2 মাসের ওখানে পড়াইছি, 2 মাসের ওই জায়গায় পড়াইছি। আমি আবার বলছি, তাহলে জায়গাতে কয়টা মেরু? যার একটা অ্যানিমেল পোল, অ্যানিমেল পোলে নিউক্লিয়াস অবস্থান করে, আর ভেজিটাল পোলে কে থাকে? সুষুম অবস্থান। আর জাইগোটের বিভাজনের তল অনুযায়ী জাইগোটগুলোকে 2 ভাগে ভাগ করছে, মানে জাইগোট মানে ক্লিভেজ প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করছে। একটা হোলোব্লাস্টিক ক্লিভেজ, একটা মেরোব্লাস্টিক ক্লিভেজ। এই কথাটা বলছিলাম আমি। তাহলে ক্লিভেজ কত প্রকার? হোলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক। এবার দেখো হোলোব্লাস্টিক ক্লিভেজ কি? যখন যে ক্লিভেজে অথবা যখন জাইগোট মাঝ বরাবর বিভাজিত হয়, অর্থাৎ অ্যানিমেল পোল এবং ভেজিটাল পোল দুটাই বিভাজিত হয়। অর্থাৎ যে ক্লিভেজে জাইগোট মাঝ বরাবর বিভাজিত হয় তাকে হলো মানে সম্পূর্ণ জাইগোটটাই ভাগ হয়ে যাবে। তাহলে আমরা আবার বলি
যে ক্লিভেজে জাইগোট মাঝ বরাবর বিভাজিত হয় তাকে কি বলা হয়? মেরোপ্লাস্টিক ক্লিভেজ বলা হয়। হলো প্লাস্টিক। আর মেরোপ্লাস্টিক ক্লিভেজ কি, যেটা রুই মাছের ক্ষেত্রে হয়েছিল, একটা মেরুকে কেন্দ্র করে। কোন মেরুকে? বাকিটা কনফিউজ হয়ে হাত হয়ে আছে। অ্যানিমেল বলকে কেন্দ্র করে, হ্যাঁ, যেগুলো নিউক্লিয়াস আছে। আমি আবার বলছি, রুই মাছের ক্লিভেজ কোন মেরুকে কেন্দ্র করে হয়? অ্যানিমেল বলকে। তোরা এখন নিজেকে দাবি করত কেমন, তোরা সায়েন্সের স্টুডেন্ট হিসাবে, তোরা অ্যাক্টিভ স্টুডেন্ট হিসেবে দাবি করতে পারিস? সাপাত জোরে স্যার। ঠিকই আছে, তাই বাবা বারবার বলতেছি, প্লিজ জেগে ওঠো। তোদের সত্যি খালি আল্লাহ করতেছি আমি, আল্লাহ যেন তাদের অনুকূল পরিবেশটা দেয় আর তোদের জন্য বিজ্ঞান পরীক্ষাটা হয়। তাছাড়া বিজ্ঞান পরীক্ষা না হলে তোরা একটা বাউ দিয়ে থেকে যাও, কেন তোরা তো বুঝবি না, নিজের পরীক্ষাটা বুঝবি না তোরা, ঠিক আছে? বাউ দিয়ে থেকে যাও। অন্তপ্রশ্নের ধরন কিভাবে হচ্ছে, আর একবার ধরা না খাওয়া পর্যন্ত তোদের চেতনা বাড়বে না। অবশ্যই সরকারি কলেজ তো এটা খুব মুশকিল, যেখানে না না ধরা খাওয়া কি, যেখানে ফোন নিয়েও পরীক্ষা দেওয়া যায়। একজন পরীক্ষা দিয়েছে, ছবি তুলে দিচ্ছে, তারা লেখে। তবে ইদানিং একটু করাতে চাইছে। 2 বছর আগে রেজাল্ট অনেক খারাপ হয়ে গেছিল। না না না, তোদের বলে না, তারা আগের বছর থেকেও বেশ, আগের বছর থেকে বেশ অ্যাক্টিভ হয়ে গেছে। তোদের আগের ব্যাচটা নাই। এবার আরো একটা, কারণ গত 2 বছর আগে রেজাল্ট একবারে ম্যাসাকার রেজাল্ট হয়েছিল, একবারে ম্যাসাকার রেজাল্ট হয়েছিল। তখন থেকে কতটুকু একটু হলেও জেগে উঠছে। এবং তোদের যে আগের ব্যাচটা যারা সেকেন্ড ইয়ার, তাদের তো প্র্যাকটিক্যাল শুরু হয়েছিল সেই ইয়াটা, মানে যখন দেখছে রেজাল্ট অধপতন হয়ে যাচ্ছে, আর মোটামুটি ওদের প্র্যাকটিক্যাল শুরু হয়েছিল সেই তালে। অথচ তার অন্য বছর এখন খবর ছিল না, কিন্তু করোনায় তো শেষ করে দিল। যাই হোক, আবার থামিয়ে দিছি বিষয়টা। বাবা বারবার বলছি, সিরিয়াস হতে হবে, তাছাড়া হবে না। আমি বললাম যে ক্লিভেজ, জাইগোটের ক্লিভেজ প্রকার, একটা মেরোপ্লাস্টিক, মেরোপ্লাস্টিক। যে ক্লিভেজে লাস্ট ব্রাঞ্চ করা অনুযোগী হয়, যে ক্লিভেজে জাইগোট মাঝ বরাবর বিভাজিত হয় তাকে ক্লিভেজ বলে। আর জাইগোট যখন যে ক্লিভেজে জাইগোটের একটা নির্দিষ্ট মেরুকে কেন্দ্র করে বিভাজন হয়, যে ক্লিভেজে জাইগোটের একটা নির্দিষ্ট মেরুকে কেন্দ্র করে বিভাজন ঘটে তাকে মেরোপ্লাস্টিক বলে। পারবো তো? এরপরে কথা, অ্যানিমেল কোল গেল, ভেজিটাল কোল গেল, মেরোপ্লাস্টিক হলো প্লাস্টিক গেল। এরপরে দেখ, বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ 3 প্রকার। আবার বলছে, একটা ওরিও ক্লিভেজ দ্বিপার্শ্বীয়, এবং আগেগুলো মেরুর উপর ভিত্তি করে। আগেরটা কিসের উপর ভিত্তি করে? আর একটা তলের উপর ভিত্তি করে। বলছে ওরিও দ্বিপার্শ্বীয় সফিল, এটা ছিল না ওরিও ক্লিভেজ। বলতো ওরিও মানে কি? দুই পাশে সমান হবে, একাধিকবার ভাগ করা যাবে, এই পাশেও যাবে, এই পাশেও যাবে, এই পাশেও যাবে, তাই না? সমতলে ওরিও প্রতিসমতা আমরা বলি, তাই না? ওরিও প্রতিসমতা আমরা বলি সবতলে যাবে। এরা সেটা বলছে, বলছে এক্ষেত্রে বিভাজন তলগুলো জাইগোটকে সর্বদা ওরিও ও সুষমভাবে বিভক্ত হয়। সংখ্যাটা ভালো নেই, আমরা বলবো যে ক্লিভেজে জাইগোট সব তলে বিভাজিত হয়, আমরা এভাবে বলবো যে ক্লিভেজে জাইগোট কি হয়, তাকে কি বলা হয়? আর একটা কথা, হ্যাঁ বলছে কর্নাটাকর্ডের প্রাণীতে এই ধরনের ক্লিভেজ ঘটে। বাবা প্রথমে দেখতো আর্থ্রোপোডা স্যার, কর্নাটা বলে আর্থ্রোপোডার ক্ষেত্রে, আর্থ্রোপোডার ক্ষেত্রে বাবা লক্ষ্য করতো, আমরা যখন আর্থ্রোপোডার ঘাস হরিণ আমরা দেখেছি, যদি তার ক্লিভেজ পদ্ধতি আমরা পাইনি, তবে আমরা ওদের যে জাইগোটটা তৈরি হয় ওটা একটা গোলাকার, তাই না? মানুষের ক্ষেত্রে কিন্তু হয়, বাট মানুষের ক্ষেত্রে প্রথম ডাইরেক্ট বলা আছে যে প্রথমে ওরিও মানে আড়াআড়ি ভাবে বিভাজিত হয় মানুষ, তারপর হচ্ছে উন্নত উদ্ভিদ। আমরা উদ্ভিদের জাইগোটে যেটা দেখেছিলাম, যে জাইগোট স্পোরোফাইটের প্রথম কোষ, এই জাইগোটটা অনুপ্রস্থ বরাবর বিভাজিত দুটো অপত্য কোষ তৈরি করে। মনে নেই কথা? স্পোরোফাইটের গঠনে উপরেটা ছিল এপিকেল, নিচেটা ছিল ভিত্তি কোষ, আড়াআড়ি ভাবে বিভাজিত হয়েছিল। তাহলে আমাদেরটা গোলাকার হলেও
একটা নির্দিষ্ট তল প্রথমে থাকবে, তারপরে বাকিগুলো। যাই হোক, দ্বিপার্শ্বীয় যেটা কথা আমরা বললাম, দ্বিপার্শ্বীয় প্রতিসম কর্নাটের ক্ষেত্রে আর উন্নত উদ্ভিদের ক্ষেত্রে হবে কি হবে, আড়াআড়ি ভাবে বিভাজন হবে, একটা তলে বিভাজন হবে, যার কারণে দুই ভাগে সমান খণ্ডিত হবে, যেটাকে প্রথম ক্লিভেজ বলে। দুটা আড়াআড়ি ভাবে বলতে, হ্যাঁ, আড়াআড়ি ভাবে খাটো পাশে, কথা বলছো, প্রস্থ বরাবর বিভাজন হবে। সেজন্য বলছে দেখ, এরা বলছে কি এক্ষেত্রে দ্বিবিভাজন পর্যন্ত, দ্বিতীয় বিভাজন পর্যন্ত ওরিও ক্লিভেজের মতো, কিন্তু পরবর্তী বিভাজন মধ্যরেখা বরাবর অনুপ্রস্থ ভাবে ঘটে। একটু পেঁচারা দিয়েছে, তাই না কথাটা? একবারে কিন্তু বললেই হতো অনুপ্রস্থ বরাবর হয়, তাই না? যাই হোক, আমরা একবারে বলি তো, আমরা বলবো যে সমস্ত জায়গাটির ক্লিভেজ কি হয়, অনুপ্রস্থ বরাবর হয়, তাকে কি বলা হয়, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলা হয়। আর সর্পিলাকার ক্লিভেজ, এরা তো বুঝতেছো, জিগজ্যাগ ভাবে বিভাজন হবে। এরা সংজ্ঞাটা একটু অন্যভাবে বলছে যে অ্যানেলিডা এবং মলাস্কা বর্গের প্রাণীদের ক্ষেত্রে ঠিক তৃতীয় বিভাজনের সময় অ্যানিমেল কোলের ব্লাস্টোমিয়ার সমূহ ভেজিটাল কোলের ব্লাস্টোমিয়ার সাথে চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে, অর্থাৎ এরকম হয়। ঘটনাটা দেখো, ভেতরে মনে করা হয় কুসুম ছিল, শুনছেন কি, উপরের দিক দিয়া অ্যানিমেল কোলটা ছিল, এটা ভেজিটাল কোল, এটা হলো অ্যানিমেল কোল। যখন এই অ্যানিমেল কোলটা বিভাজন হয়, এটা প্রথম বিভাজন, দ্বিতীয় বিভাজন এভাবে চলছে, চলার পরে তাহলে কি এখানে অনেকগুলো কোষ তৈরি হবে না? এই অনেকগুলো কোষ আস্তে আস্তে এই পুরো অংশটাকে বেষ্টিত করে তোলে। অনেক সময় এই অংশে কিছু ভেজিটাল কোলের কোষ অংশ চলে আসে, কুসুম চলে আসে, যদি তাই হয় বের আসে, আর কোষগুলো এদিকে বিস্তৃত হয়। অনেক সময় এই কুসুম বেরিয়ে আসার কারণে এই মাথাটা এরকম বাঁকা হয়ে ভেতরের দিকেও প্রবেশ করতে পারে। আমি আবার বলি যে কোনো কোনো সময় কুসুম, প্রথমে কি ছিল কুসুম, কুসুমের বাহিরে কি ছিল, এই অ্যানিমেল কোলে আগে তো বিভাজন হচ্ছে, যখন অ্যানিমেল কোলে বিভাজন হয়, প্রথম বিভাজন দ্বিতীয় বিভাজন হলো, তাহলে কোষের সংখ্যা কমবে না বাড়বে? বাড়বে। যখন কোষের সংখ্যা বেড়ে যায়, এই কোষগুলো বিন্যস্ত হতে থাকে, বিন্যস্ত হতে গিয়ে এক সময় এইদিকে এই কুসুমের মধ্যে ঢুকে যায় এবং অনেকটা এরিয়া বিস্তৃত থাকে। যদি এইরকম কুসুমের মধ্যে যদি ঢুকে যায়, তখন এই কোষগুলো বিভাজন হতে গেলে তখন কি সঠিক একটা তলে বিভাজন হওয়া সম্ভব? যেহেতু কুসুমের মধ্যে খানিকটা বেঁকে গেছে, মানে এক একটা এই অংশ যদি এ পাশে বিভাজন হয়, পরের অংশ হয়তো এই পাশে বিভাজন হবে, তার নির্দিষ্ট নিয়মে কি আর বিভাজন হবে? তাহলে এলোমেলো ভাবে বিভাজন হয়ে যাবে। সেই জন্য এটাকে বলছে জিগজ্যাগ বা শৈল্পিলাকার বিভাজন। তাহলে কাকা বলছে এটা হ্যাঁ দেখ, আমি বলছি প্রথমে এমন ছিল না, প্রথমে অ্যানিমেল কোলটা ছিল এরকম, আর এটা কি ছিল, কুসুম ছিল, ভেজিটাল কোল ছিল। এই অ্যানিমেল কোলে যখন প্রথম বিভাজন দ্বিতীয় বিভাজন সম্পন্ন হবে, এখানে কোষের সংখ্যা বেড়ে যাবে। কোষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটা একটা আরো নতুন এরিয়া দখল করবে। এরিয়া দখল করতে গিয়ে এই অ্যানিমেল কোলের বর্ধিত কোষগুলা অনেক সময় ভেজিটাল কোলের ভেতরে প্রবেশ করে যায় এবং তার বাইরে ভেজিটাল কোল থাকে। এতক্ষণ যে তলে বিভাজন হচ্ছিল, যদি অরীয়ভাবে বিভাজন হয়, তাহলে এই অংশে কি অরীয়ভাবে বিভাজন হতে একসাথে পারবে? এইখানকার ভেজিটাল কোলে যেটা ঢুকে গেছে, সেটা বিভাজন কৌশলটা কি চেঞ্জ হয়ে যাবে না? দেখা গেছে এদিকে হয়তো অরীয় হয়েছে, এখানে আবার অনুপ্রস্থ বারবার হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেল। তাহলে কোথাও হচ্ছে অরীয়, কোথাও হচ্ছে অনুপ্রস্থ, সেই জন্য এলোমেলো ভাবে হচ্ছে, তাই এটাকে বলছে শৈল্পিলাকার, দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা তাহলে তিনটা স্বাভাবিক প্রক্রিয়াটি কি স্বাভাবিক নয়, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু এর ক্ষেত্রে বলছে হ্যাঁ ওদের ক্ষেত্রে স্বাভাবিক, ওদের ক্ষেত্রে এভাবেই হয়। হ্যাঁ হ্যাঁ, ওদের ক্ষেত্রে এরকমই হয়। তাহলে আমি আবার বলছি বাবা, ক্লিভেজটা একবার সাজে বলছি। আমি বলবো জাইগোটের মাইটোসিস বিভাজনকে কি বলে? আমি আবার বলি, জাইগোটের মাইটোসিস বিভাজনকে বলা হয়। জাইগোটের কুসুমের অবস্থান, কুসুম ও নিউক্লিয়াসের অবস্থান অনুযায়ী জাইগোটে কয়টা মেরু? অ্যানিমেল কোল। যে মেরুতে নিউক্লিয়াস থাকে তার নাম, যে মেরুতে কুসুম থাকে সেটার নাম। এই কোন কোন বরাবর বিভাজন হচ্ছে,
তার উপর ভিত্তি করে ক্লিভেজ দুই প্রকার, মেরোপ্লাস্টিক। যখন সম্পূর্ণ জাইগোটটি মাঝ বরাবর বিভাজন অথবা দুই মেরু ভেদিয়ে যখন বিভাজন ঘটে তখন সেটা মেরোপ্লাস্টিক। আর যখন একটা নির্দিষ্ট মেরুতে বিভাজন ঘটে তখন তাকে কি বলা হয়? জাইগোটের কোন তলে বিভাজন হচ্ছে তার উপর ভিত্তি করে তিন প্রকার বলছেন। একটা বলছে ওরিও, যে ক্লিভেজে জাইগোট যে কোনো তলে বিভাজন হতে পারে সেটা হচ্ছে ওরিও। আর যে ক্লিভেজে জাইগোট শুধু অনুপ্রস্থ বরাবর বিভাজিত হয় সেটা কি ডিফারেন্সিয়েশন। আর যে ক্লিভেজে বলবো জাইগোট কি বলবো না একবারে বই মতো বলি শৈবিল আকারে বিভাজন হয় তাকে শৈবিল আকার ক্লিভেজ বলে, অত নাটকের দরকার নেই। তবে এখান থেকে এমসিকিউ গুলা ওরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ হচ্ছে এরা কর্নারটা শৈবিল আকারে দিয়েছে দিলে অ্যানিলিটা এবং ভ্রূণীয় স্তর। আমরা ভ্রূণীয় স্তরের সংজ্ঞা সেই 8 পড়ছি 9 পড়ছি, এখানেও মনে করে গিয়েছি। ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তী প্রাণীর কলা, অঙ্গ, তন্ত্র গঠিত হয় তাকে ভ্রূণীয় কোষীয় স্তর হয়। ঠিক আছে? আমি কথাটা আবার বলছি, ভ্রূণের যে সকল স্তর থেকে অর্থাৎ কোষীয় স্তর থেকে বলতে পারি, ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তী প্রাণীর কলা, অঙ্গ, তন্ত্র গঠিত হয় তাকে কি বলে? ভ্রূণীয় কোষীয় স্তর। বাবা দেখো, এই ভ্রূণীয় কোষীয় স্তর কখন হয়? যখন জাইগোট গঠিত হয়। আমরা আগের ক্ষেত্রে দেখেছি, মনে করো এটা জাইগোট, এটা টুয়েন সংখ্যক ক্রোমোজোম। এই জাইগোটে যখন প্রথম ক্লিভেজ হয় তখন কয়টা কোষ হলো? এভাবে বারবার বিভাজন হয়ে একটা নিরেট কোষ পিণ্ড গঠন করেছিল, মনে আছে? আর এটার নাম কি ছিল? মরুলা। এই যে মরুলা দশা হলো ছেলে, এই মরুলা দশা সৃষ্ট কোষগুলো পরবর্তীতে একটা স্তরে বিন্যস্ত হয়। এই দশাটার নাম কি রে? ব্লাস্টুলা। হ্যাঁ বাবা মনোযোগী হও, এই গহ্বরটার নাম ব্লাস্টোসিল, কোষগুলোর নাম ব্লাস্টোমিয়া। মনে রাখবে কি? আবার বলছি, জাইগোট যে ক্লিভেজ হয় এভাবে জাইগোটটা বারবার মাইটোসিস থেকে বিভাজিত হয়ে একটা নিরেট কোষপিণ্ড গঠন করে যার নাম হলো মরুলা। মরুলা দশায় সৃষ্ট কোষগুলো কেন্দ্রস্থ গহ্বর যুক্ত এক স্তর বিশিষ্ট যে ভ্রূণীয় দশা তৈরি করে তার নাম কি রে? ব্লাস্টুলা। ব্লাস্টুলা দশার অভ্যন্তরস্থ গহ্বরটার নাম পরবর্তীতে এই যে ব্লাস্টুলা দশা আস্তে আস্তে তার আকার পরিবর্তন করে, একটা স্তর পৃষ্ঠদেশেই রয়ে যায় আর একটা স্তর ভাঁজ হয়ে ভেতরের দিকে প্রবেশ করে। তাহলে এখানে কোষের স্তর আছে, তাই না? এটাকে আলাদা ইয়ে করে দিত। হ্যাঁ বাবা, বিশেষ হয় নাই? বিশেষ হয় নাই? আচ্ছা না না, হাইডের মধ্যে কেমনে থাকবে? হাইডের মধ্যে তো তারপরে হবে না দশা। এই যে দেখ, আমি যেটা দেখাচ্ছি এই দশাটা দেখছো শেষ হচ্ছে, যেটা করেন নাই সেটা বিশেষ করে দাবা নয়, এমনটা নয়। এটা তো মানব মনে দাঁড়াবে হ্যাঁ, ওই জন্য যেটা পড়েন নাই আপনি না করতেই পারেন, পড়ার মধ্যে আসতে পারে, ঘটনাটা আসতে পারে না, বিশেষ করা যাবে না, এটা ঠিক নয়। আমরা বলছিলাম দেখো এভাবে একটা স্তর একটা স্তর পৃষ্ঠদেশে রয়ে যায় আর একটা স্তর ভেতরে প্রবেশ করে করছে। অতঃপর এই স্তরের যে কোষগুলা তারা আবার বিভাজিত হয়
এই বিভাজিত অতিরিক্ত কিছু কোষ তৈরি করে, সেই কোষগুলা মাঝ বরাবর বিন্যস্ত হয়ে একটা নতুন স্তর গঠন করবে। তাই কয়টা স্তর গঠন হলো? তিনটা। এটা হলো অ্যাক্টোডার্ম, মাঝখানটা হলো আর এটা হলো মনে থাকবে। আর এই ছিদ্রটার নাম হলো ব্লাস্টোপোর। এই যে তিনটা স্তর, এই তিনটা স্তরকে কি বলে? ভ্রূণীয় কোষ স্তরের উপর ভিত্তি করে প্রাণীগুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা দ্বিস্তরী আর একটা এখান থেকে আমার শুরু করছে।